পর্ব ১ রহস্যময় মানচিত্র ও যাত্রার প্রস্তুতি। বারান্দায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। লালমোহন বাবু সেই ছোট চাবিটা আঙুলের ডগায় ঘোরাচ্ছিলেন। সুমিত্র ল্যাপটপে ম্যাপের সেই আঁকাবাঁকা রেখাগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল, পেয়েছি বাবা! এই স্থানাঙ্কগুলো হিমাচল প্রদেশের একটা জনমানবহীন উপত্যকার দিকে নির্দেশ করছে। নাম কালকুট উপত্যকা। কালকুট নামটা শুনেই গয়া দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, ছোটবেলায় শাশুড়ি মায়ের মুখে এই জায়গার নাম শুনেছিলাম। তিনি বলতেন, ওই উপত্যকায় এমন এক ভেষজ জন্মায় যা মৃতপ্রায় মানুষকেও বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু সেখানে যাওয়া মানে মৃত্যুকে তুচ্ছ করা। প্রতাপ জেদের সুরে বললেন, বৌদি, কালকের হাত থেকে যখন বেঁচে ফিরেছি, তখন আর ভয় কিসের? আর তাছাড়া বাবার আসল কাজটা কি ছিল তা না জানলে আমাদের এই উত্তরাধিকার অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক হল, সবাই মিলে যাবে না। লালমোহন বাবু, প্রতাপ আর সুমিত্রই মূল অভিযানে যাবে। কিন্তু বৃষ্টি আর শুভ নাছোড়বান্দা। বৃষ্টি বলল, ছোট দাদুকে ওই গোলকধাঁধা থেকে আমরাই বাঁচিয়েছিলাম, আমাদের ছাড়া তোমরা এক পাও নড়তে পারবে না। শেষমেশ ঠিক হল, পুরো পরিবারই রওয়ানা হবে। তবে এবার আর কোনো মায়া বা মনস্তাত্ত্বিক পরীক্ষা নয়, এবার লড়াই হবে প্রকৃতির রুক্ষতা আর এক প্রাচীন রহস্যের সঙ্গে। যাত্রার আগের রাতে লালমোহন বাবু তার বাবার সেই পুরনো ডায়েরিটা আবার খুললেন। শেষ পাতায় একটা লাইন আগে তিনি খেয়াল করেননি, এখন যেন সেটা নতুন করে ফুটে উঠেছে, যিনি চাবি ঘুরিয়ে পথ খুলবেন, তাকে নিজের ছায়ার সাথে কথা বলতে হবে। কথাটার মানে কেউ বুঝতে পারল না। পরদিন ভোরে ট্রেন ধরল তারা। শিয়ালদহ থেকে কালকা মেল। ট্রেনের কামরায় বসে সুমিত্র লক্ষ্য করল, তাদের উল্টো দিকের সিটে এক বৃদ্ধ বসে আছেন। তার সারা শরীরে তিব্বতী তুকতাক করা উল্কি, আর হাতে একটা অদ্ভুত দেখতে তামার লাঠি। বৃদ্ধটি একদৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়েছিলেন। বৃষ্টি যখন জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল, বৃদ্ধ হঠাৎ গম্ভীর গলায় বললেন, উত্তরের পাহাড় ডাকছে, কিন্তু মনে রেখো খুকি, পাহাড় যত সুন্দর, তার গভীরের অন্ধকার ততটাই ভয়ঙ্কর। তোমরা কি চাবিটা সাথে এনেছ? বৃষ্টি চমকে উঠল। এই বৃদ্ধ জানলেন কি করে যে তাদের কাছে চাবি আছে? পর্ব ২ ট্রেনের রহস্যময় সহযাত্রী। বৃদ্ধের প্রশ্ন শুনে পুরো পরিবারের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। লালমোহন বাবু পকেট থেকে চাবিটা সাবধানে চেপে ধরলেন, আর সুমিত্র একটু সতর্ক হয়ে বৃদ্ধের দিকে এগিয়ে বসল। আপনি কোন চাবির কথা বলছেন, দাদু? সুমিত্র সরাসরি প্রশ্ন করল। বৃদ্ধ রহস্যময় হাসলেন। তার কোটরাগত চোখ দুটো জ্বলজ্বল করছে। তিনি তার তামার লাঠিটা মেঝেতে একবার ঠুকলেন। যে চাবি তালা খোলে না, বরং পথ দেখায়। যে চাবি মানুষের রক্ত চেনে। তোমরা কালকুট যাচ্ছ, তাই না? প্রতাপ রেগে গিয়ে বললেন, আপনি আমাদের ওপর নজর রাখছেন না তো? কে আপনি? বৃদ্ধ শান্ত গলায় উত্তর দিলেন, আমার নাম লোবসান। আমি নজর রাখি না, আমি পাহারা দিই। তোমাদের ঠাকুরদা, সেই মহৎ মানুষটি যখন পাহাড়ে আসতেন, আমি তখন তার মালবাহক ছিলাম। তিনি জানতেন একদিন তার বংশধরেরা এই পথে আসবে। কিন্তু মনে রেখো, ওই চাবিটা শুধু একটা ধাতুর টুকরো নয়। ওটা আসলে একটা ম্যাগনেটিক কম্পাস, যা কেবল কালকুট উপত্যকাতেই কাজ শুরু করবে। ট্রেন তখন দ্রুত গতিতে ঝনঝন শব্দে অন্ধকার টানেলের ভেতর দিয়ে যাচ্ছে। টানেলের ভেতরে ট্রেনের আলো টিমটিম করে জ্বলছে। ঠিক সেই অন্ধকারে সুমিত্র খেয়াল করল, বৃদ্ধ লোবসান এর হাতের উল্কিগুলো নীলচে রঙে জ্বলছে। হঠাৎ ট্রেনের কামরার দরজা খুলে হুড়মুড়িয়ে ৪-৫ জন লোক ভেতরে ঢুকল। তাদের পরনে ভারী পাহাড়ি পোশাক, আর হাতে অদ্ভুত সব যন্ত্র। তারা টিকিট পরীক্ষক নয়, বরং মনে হচ্ছে কোনো পেশাদার অভিযাত্রী দল। তাদের নেতা, এক যুবক যার বাম চোখের ওপর একটা কাটা দাগ, সে সরাসরি লালমোহন বাবুর সামনে এসে দাঁড়াল। নমস্কার লালমোহন বাবু, আমি আর্জন। আমরা আপনাদের জন্য হিমাচল স্টেশনে গাড়ি নিয়ে অপেক্ষা করার কথা ছিল, কিন্তু আপনাদের ট্রেনেই দেখা হয়ে গেল। মিস্টার চ্যাটার্জি যা পারেননি, আমরা তা পূর্ণ করতে এসেছি। সুমিত্র গর্জে উঠল, আবার সেই চ্যাটার্জির লোক। তোমরা কি আমাদের পিছু ছাড়বে না? আর্জন হাসল, কিন্তু সেই হাসিতে কোনো বন্ধুত্ব ছিল না। সে পকেট থেকে একটা ডিজিটাল ট্যাবলেট বের করল। সেখানে দেখা যাচ্ছে মিলন কুটিরের লাইভ সিসিটিভি ফুটেজ। গয়া দেবী আর ছবি তখন বাড়িতে নেই, কিন্তু বাড়িটি ঘিরে কালো পোশাক পরা লোকেরা পাহারা দিচ্ছে। আর্জন শান্ত গলায় বলল, আমরা লড়াই করতে আসিনি।
আমরা চাই আপনাদের সাহায্য। কালকুট উপত্যকার ভেতরে ঠাকুরদার সেই ল্যাবরেটরিতে ঢোকার একমাত্র পথ আপনাদের কাছে আছে। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, তবে মিলন কুটির সুরক্ষিত থাকবে। আর যদি না করেন, ঠিক সেই মুহূর্তে ট্রেনের লাইট পুরোপুরি নিভে গেল। অন্ধকারের ভেতর থেকে একটা তীব্র শীষের আওয়াজ শোনা গেল। বৃদ্ধ লোবসান তার তামার লাঠিটা সজোরে মেঝের ওপর ঠুকলেন, আর কামরার ভেতরে এক নীলচে আলোর বিস্ফোরণ হল। আলো ফিরতেই দেখা গেল, লোবসান নেই, আর্জন নেই, এমনকি সেই লোকগুলোও গায়েব। শুধু লালমোহন বাবুর হাতে সেই সোনালি চাবিটা এখন উত্তপ্ত হয়ে লাল হয়ে আছে। পর্ব ৩, অদৃশ্য শত্রু ও রক্তবর্ণের চাবি। ট্রেনের কামরাটা আবার স্বাভাবিক হয়ে এল। আলোর ঝিলিকটা মিলিয়ে যেতেই সুমিত্র দেখল জানলাগুলো সব বন্ধ, অথচ বাইরের হিমশীতল হাওয়া ভেতরে ঢুকছে। আর্জন আর তার দলবল যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। এমনকি বৃদ্ধ লোবসানের সেই বসার জায়গাটাও একদম খালি, সেখানে শুধু একটা পশুর হাড়ের তৈরি ছোট লকেট পড়ে আছে। লালমোহন বাবু যন্ত্রণায় ককিয়ে উঠলেন। তার হাতের তালুটা সেই উত্তপ্ত চাবির তাপে পুড়ে লাল হয়ে গেছে। চাবিটা এখন আর সোনালি নেই, ওটা টকটকে রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। বৃষ্টি দ্রুত নিজের জলের বোতল থেকে জল ঢালল বাবার হাতে। এটা কি হলো দাদু, ওরা সবাই কোথায় গেল? প্রতাপ জানলার বাইরে উকি দিলেন। ট্রেন তখন একটা গভীর খাদের ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। নিচে অন্ধকার নদী। তিনি বিড়বিড় করে বললেন, ওরা কোথাও যায়নি। ওরা ট্রেনের ছাদের ওপর আছে। আমি ছায়া দেখতে পাচ্ছি। ঠিক তখনই ট্রেনের কামরার ওপর থেকে ভারী বুটের শব্দ পাওয়া গেল। কেউ যেন ওপর থেকে কামরাটা ছিঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর্জনদের ওই দলটা সাধারণ কোনো গুন্ডা নয়, তাদের কাছে হয়তো এমন কোনো প্রযুক্তি বা ক্ষমতা আছে যা দিয়ে তারা ট্রেনের ভেতরেই অদৃশ্য হয়ে থাকতে পারে। হঠাৎ কামরার স্পিকারে একটা যান্ত্রিক কণ্ঠস্বর বেজে উঠল। চাবিটা ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দিন লালমোহন বাবু, না হলে এই ট্রেনের ইঞ্জিন আমরা বিচ্ছিন্ন করে দেব। আপনারা এই খাদের নিচেই সমাধি পাবেন। শুভ বুদ্ধিমান ছেলে। সে চট করে তার ছোট সায়েন্স কিট থেকে একটা শক্তিশালী লেজার পয়েন্টার বের করল। সে ট্রেনের সিলিং এর দিকে লেজারটা মারতেই দেখা গেল, ট্রেনের ছাদের এক জায়গায় লেজারটা প্রতিফলিত না হয়ে শুষে যাচ্ছে। ওখানে কেউ আছে। শুভ চিৎকার করে উঠল। লালমোহন বাবু চাবিটা পকেট থেকে বের করলেন। অদ্ভুতভাবে চাবিটা এখন কাঁপছে, যেন সে উত্তরের পাহাড়ের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। তিনি সুমিত্রর দিকে তাকিয়ে বললেন, সুমিত্র, ওরা চাবিটা চায় কারণ এটা ছাড়া কালকুট উপত্যকার প্রবেশদ্বার খুলবে না। কিন্তু এই চাবিটা যদি ওদের হাতে পড়ে, তবে ওরা পৃথিবীর বড় ক্ষতি করবে। ঠিক সেই মুহূর্তে কামরার ছাদটা মরমর করে ছিঁড়ে গেল। একটা দড়ি বেয়ে নিচে নেমে এল আর্জন। তবে এবার তার হাতে একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি বন্দুক। সে হাসল, লোবসানের জাদু আপনাদের বেশিক্ষণ বাঁচাতে পারবে না। চাবিটা দিন। কিন্তু আর্জন জানত না, লালমোহন বাবুর পাশে বসা সেই বৃদ্ধ লোবসান সত্যিই গায়েব হননি। হঠাৎ সিটের নিচ থেকে একটা ছায়া দীর্ঘ হয়ে দেওয়ালে উঠে গেল। সেই ছায়াটা আর্জনের গলা ঝাপটে ধরল। বৃদ্ধ লোবসান এর কণ্ঠস্বর যেন বাতাস থেকে ভেসে এল, ছায়ার সাথে কথা বলো লালমোহন। তোমার ছাই তোমার রক্ষক। পর্ব ৪, ছায়ার যুদ্ধ ও কালকুটের সংকেত। আর্জনের গলা টিপে ধরা সেই রহস্যময় ছায়াটা যেন দেওয়াল থেকে জীবন্ত হয়ে বেরিয়ে এল। আর্জন ছটফট করতে করতে তার বন্দুকটা চালাতে গেল, কিন্তু তার হাতটা অকেজো হয়ে জমে গেছে। বৃদ্ধ লোবসান এর কণ্ঠস্বর আবার গমগম করে উঠল, লালমোহন, তোমার বাবার সেই মন্ত্র মনে করো। আধারের মাঝে যে রূপ ফুটে ওঠে, সেই তো আসল শক্তি। লালমোহন বাবু বুঝতে পারলেন, এটা কোনো জাদু নয়। তার বাবার ডায়েরিতে লেখা ছিল এক বিশেষ ধরনের ফটোট্রপিক মেমোরি, কথা, যা নির্দিষ্ট আলোকতরঙ্গে মানুষের অবচেতন মনকে শারীরিক শক্তিতে রূপান্তর করতে পারে। তিনি চোখ বন্ধ করে চাবিটা শক্ত করে ধরলেন। আশ্চর্যের বিষয়, কামরার টিমটিম আলোয় লালমোহন বাবুর নিজের ছায়াটা মেঝের ওপর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সেই ছায়াটা আর্জনের দলের অন্য সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ট্রেনের কামরার ভেতরে শুরু হলো এক অদ্ভুত লড়াই, একদিকে আধুনিক মারণাস্ত্রধারী মানুষ, আর অন্যদিকে অস্পৃশ্য ছায়ার দল। শুভ দেখল আর্জন পড়ে গিয়েও তার পকেট থেকে একটা ছোট কালো বোতাম টিপতে যাচ্ছে। শুভ চিৎকার করে উঠল, বাবা! ও ট্রেনের কাপলিং খুলে দিচ্ছে। একটা প্রচণ্ড ঝাঁকুনি হল। ট্রেনের ইঞ্জিন আর সামনের বগিগুলো এগিয়ে গেল,
কিন্তু লালমোহন বাবুদের কামরাটা মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে খাদের ওপর সেই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। নিচে 100 ফুট গভীর খাদ আর গর্জনকারী নদী। আর্জন কোনোমতে ছায়ার হাত থেকে নিজেকে ছাড়িয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরে ঝুলে পড়ল। যাওয়ার আগে সে একটা শীতল হাসি দিয়ে বলল, কালকুট উপত্যকায় আমাদের দেখা হবেই। চাবিটা এখন আপনাদের কাছেই থাক, কারণ ওটা ছাড়া আপনারা পথ খুঁজে পাবেন না। কিন্তু মনে রাখবেন, মৃত্যু আপনাদের পিছু ছাড়ছে না। সে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কামরাটা তখন ব্রিজের ওপর একা দাঁড়িয়ে কাঁপছে। সুমিত্র ঘাম মুছতে মুছতে বলল, আমরা এখন কি করব? এই মাঝ আকাশে তো আমরা আটকা পড়ে গেলাম। বৃদ্ধ লোবসান আবার সিটে আবির্ভূত হলেন। তার নীল উল্কিগুলো এখন আরও উজ্জ্বল। তিনি তার তামার লাঠিটা দিয়ে জানলার কাছের ওপর একটা ম্যাপ আঁকলেন। চিন্তা করো না, ট্রেনের যাত্রা শেষ, এবার পাহাড়ের যাত্রা শুরু। দেখো, চাবিটা কি করছে। সবাই দেখল, সেই লাল চাবিটা এখন কম্পাসের কাঁটার মতো বনবন করে ঘুরছে। হঠাৎ সেটা একটা নির্দিষ্ট দিকে স্থির হয়ে গেল, সরাসরি উত্তরের সেই তুষারাবৃত শৃঙ্গের দিকে, যেখানে মেঘের আড়ালে লুকিয়ে আছে কালকুট উপত্যকা। হঠাৎ ব্রিজের ওপর দিয়ে একটা ধীর গতির ট্রলি এগিয়ে আসতে দেখা গেল। তাতে কোনো চালক নেই, কিন্তু সেটা ঠিক তাদের কামরার সামনে এসে থেমে গেল। লোবসান উঠে দাঁড়ালেন। এটাই তোমাদের বাহন। ভয় পেও না লালমোহন, তোমার বাবার আশীর্বাদ তোমাদের সাথে আছে। কিন্তু মনে রেখো, উপত্যকায় পৌঁছানোর আগে তোমাদের একজনের রক্ত চাবিকে দিতে হবে। কে হবে সেই উৎসর্গ? পর্ব ৫, উৎসর্গের কঠিন পথ। লোবসান এর কথা শুনে কামরার ভেতর এক হিমশীতল স্তব্ধতা নেমে এল। গয়া দেবী লালমোহন বাবুর হাতটা শক্ত করে ধরলেন। ছবি নিজের 2 সন্তানকে বুকের কাছে টেনে নিল। শুভ আর বৃষ্টির চোখে ভয় থাকলেও তারা দাদুর মুখের দিকে তাকিয়ে রইল। রক্ত কেন লাগবে লোবসান? লালমোহন বাবু শান্ত কিন্তু দৃঢ় স্বরে জিজ্ঞেস করলেন। আমার বাবা তো কোনোদিন হিংসার চর্চা করেননি। লোবসান তার তামার লাঠিটা ট্রলির ওপর রাখলেন। হিংসা নয় লালমোহন, এটা হল বায়োমেট্রিক অথেন্টিকেশন, বা জৈবিক পরিচয়। তোমার বাবার ডায়েরির সেই শেষ ফর্মুলাগুলো আসলে তোমাদের ডিএনএ দিয়ে লক করা। এই চাবিটা এখন নিস্তেজ হয়ে আছে। ওটা আবার সক্রিয় করতে হলে পরিবারের কোনো একজন সদস্যের রক্ত লাগবে, যাতে চাবিটা চিনতে পারে সে সঠিক হাতে আছে। প্রতাপ এক পা এগিয়ে এলেন। তার মুখে এক অপরাধবোধের ছাপ। তিনি বললেন, আমি দেব। বাবার ডায়েরি চুরির যে পাপ আমি আগে করেছিলাম, আজ আমার রক্ত দিয়ে সেই ঋণ শোধ করতে দাও। না ছোটকা, সুমিত্র বাধা দিয়ে বলল, তোমার শরীর এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আমি এই পরিবারের ভবিষ্যৎ, এই দায়িত্ব আমার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টি এগিয়ে এল। তার হাতে ছোট একটা সেফটি পিন। আমি দেব। দাদু বলতেন, এই বংশের মেয়েরাই হল শক্তির আধার। আমার রক্তেই চাবিটা সবচেয়ে বেশি তেজ পাবে। সবাই বারণ করার আগেই বৃষ্টি তার আঙুলের ডগায় একটা ছোট্ট খোঁচা দিল। এক ফোঁটা গাঢ় লাল রক্ত গিয়ে পড়ল সেই রক্তবর্ণ চাবিটার ওপর। মুহূর্তের মধ্যে কামরাটা এক অদ্ভুত স্পন্দনে কেঁপে উঠল। সেই লাল চাবিটা থেকে একটা তীব্র সোনালি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। চাবিটা এখন আর গরম নয়, বরং বরফের মতো ঠান্ডা। চাবির গা থেকে ছোট ছোট যান্ত্রিক ডানা বেরিয়ে এল এবং সেটা শূন্যে ভাসতে শুরু করল। ট্রলিটা নিজে থেকেই চলতে শুরু করল। ব্রিজের ওপর দিয়ে ধীর গতিতে সেটা পাহাড়ের খাড়া ঢালের দিকে এগোতে লাগল। ট্রলিটা যখন খাদের কিনারে পৌঁছাল, তখন মনে হলো সেটা পড়ে যাবে। কিন্তু না, চাবিটা থেকে এক অদৃশ্য আলোকপথ তৈরি হল, যা পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা এক প্রাচীন সুড়ঙ্গের দিকে নির্দেশ করছে। সুড়ঙ্গের মুখে বড় বড় অক্ষরে প্রাচীন লিপি খোদাই করা আছে। পর্ব ৬, মেঘের আড়ালে মরণফাঁদ। ড্রোনগুলোর গুঞ্জন পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর শব্দ তৈরি করছিল। ট্রলিটা তখন সুড়ঙ্গের প্রবেশপথের একদম কাছাকাছি। আর্জনের ড্রোনগুলো থেকে হঠাৎ ছোট ছোট মিসাইল ধেয়ে এল। পাহাড়ের গায়ে বিস্ফোরণ হতেই বড় বড় পাথরের চাই হুড়মুড়িয়ে পড়তে শুরু করল ট্রলির ঠিক পেছনে। ঝুঁকে পড়ো সবাই, সুমিত্র চিৎকার করে উঠল। বৃষ্টি দেখল, শূন্যে ভাসতে থাকা সেই সোনালি চাবিটা সুড়ঙ্গের ঠিক মাঝখানে একটা গর্তে গিয়ে সজোরে বসে গেল। সাথে সাথে সুড়ঙ্গের মুখে থাকা সেই বিশালাকা পাথরের দরজাটা গো গো শব্দে নড়তে শুরু করল। দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি, আর কয়েক সেকেন্ড। লোবসান তার লাঠি দিয়ে ট্রলিটাকে সজোরে ধাক্কা দিলেন। ট্রলিটা যখন সুড়ঙ্গের ভেতরে ঢুকল, ঠিক সেই মুহূর্তেই একটা ড্রোন সুড়ঙ্গের মুখে আছাড় খেয়ে পড়ল।
প্রচণ্ড এক বিস্ফোরণ হল এবং ধুলোবালি আর পাথরের আড়ালে সুড়ঙ্গের মুখটা চিরতরে বন্ধ হয়ে গেল। বাইরের পৃথিবীর সাথে লালমোহন বাবুদের সব যোগাযোগ বিচ্ছিন্ন। ভেতরটা ঘুটঘুট অন্ধকার, শুধু সেই চাবিটা থেকে নির্গত হওয়া মৃদু সোনালি আলোয় কয়েক ফুট পথ দেখা যাচ্ছে। সুড়ঙ্গের দেওয়ালগুলো সাধারণ পাথর নয়, সেগুলো পালিশ করা তামা আর রূপোর পাতে ঢাকা। শুভ তার টর্চ জ্বালিয়ে ওপরের দিকে তাকাল। দাদু, দেখো, ওগুলো কি? সুড়ঙ্গের ছাদে দেখা গেল হাজার হাজার ছোট ছোট উজ্জ্বল স্ফটিক। টর্চের আলো পড়তেই সেগুলো নক্ষত্রের মতো জ্বলতে শুরু করল। পুরো সুড়ঙ্গটা এক লহমায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু সেই আলোয় যা দেখা গেল, তা দেখে সবার রক্ত হিম হয়ে গেল। সুড়ঙ্গের দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে আছে মানুষের কঙ্কাল, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটা কঙ্কালের হাতে একটা করে আধুনিক অস্ত্র। তাদের পরনে ছিল গত শতাব্দীর সৈনিকদের পোশাক। লালমোহন বাবু এগিয়ে গিয়ে একটা কঙ্কালের কাছে রাখা ডায়েরি তুলে নিলেন। ধুলো ঝেড়ে পাতা উল্টাতেই তার চোখ স্থির হয়ে গেল। সেখানে লেখা, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হয়ে এখানে এসেছিলাম। আমরা ভেবেছিলাম এই কালকুট উপত্যকায় অমরত্বের বীজ আছে। কিন্তু আমরা জানতাম না, এই সুড়ঙ্গ নিজেই একটা জ্যান্ত যন্ত্র। যে ভুল করবে, তার রক্ত এই দেওয়ালে শুষে নেবে। হঠাৎ সুড়ঙ্গের মেঝেটা নড়তে শুরু করল। দেওয়াল থেকে ছোট ছোট ছিদ্র বেরিয়ে এল। প্রতাপ আর্তনাদ করে উঠলেন, গ্যাস! বিষাক্ত গ্যাস বেরোচ্ছে। কিন্তু বৃদ্ধ লোবসান শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি চাবিটার দিকে ইশারা করে বললেন, বিচলিত হও না। এই গ্যাস তোমাদের মারবে না, বরং তোমাদের মস্তিষ্কের এমন এক অংশকে জাগিয়ে তুলবে যা দিয়ে তোমরা ভবিষ্যৎ দেখতে পাবে। দেখো, সামনের দেওয়ালে কি ফুটে উঠছে। সবাই দেখল, সুড়ঙ্গের শেষ প্রান্তের দেওয়ালে এক বিশাল স্ক্রিনের মতো ছবি ফুটে উঠছে। সেখানে দেখা যাচ্ছে, মিলন কুটিরের ভেতর আটজন ঢুকে পড়েছে এবং সে গয়া দেবীর আলমারি থেকে ঠাকুরদার সেই আসল গোপন লকেটটা খুঁজে পেয়েছে। পর্ব ৭, সময়ের গোলকধাঁধা ও লকেটের সংকেত। দেওয়ালের সেই জীবন্ত দৃশ্যে দেখা যাচ্ছিল, আটজন লকেটটা হাতে নিয়ে পৈশাচিক উল্লাসে হাসছে। মিলন কুটিরের পরিচিত ঘরগুলো সেই স্ক্রিনে দেখে ছবি ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু লালমোহন বাবু তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনটার দিকে তাকিয়ে রইলেন। বাবা, আমাদের ফিরে যেতে হবে। সুমিত্র উত্তেজিত হয়ে উঠল। ওরা বাড়িটা ধ্বংস করে দেবে। কিন্তু বৃদ্ধ লোবসান তার তামার লাঠিটা দিয়ে সুমিত্রর পথ আগলে দাঁড়ালেন। শান্ত হও, তোমরা যা দেখছ, তা বর্তমান নয়। ওটা একটা সম্ভাবনা, যা ঘটতে পারে যদি তোমরা এই সুড়ঙ্গ থেকে পিছু হঠো। এই বিষাক্ত গ্যাসের কাজই হল মনের ভয়কে চোখের সামনে ফুটিয়ে তোলা। শুভ খেয়াল করল, গ্যাসের হালকা নীলচে ধোয়ার মধ্যে চাবিটা আগের চেয়েও দ্রুত গতিতে কাঁপছে। সে চিৎকার করে বলল, দাদু, দেখো, স্ক্রিনে আটজনের হাতের লকেটটা লক্ষ্য করো। সবাই ভালো করে তাকিয়ে দেখল, আটজনের হাতের লকেটটা থেকে একটা অদ্ভুত সংকেত বের হচ্ছে। সেই সংকেতটা আসলে একটা অডিও ফ্রিকোয়েন্সি। সুড়ঙ্গের দেওয়ালে সেই শব্দটা প্রতিধ্বনিত হতে শুরু করল। ওটা আটজনের হাসি ছিল না, ওটা ছিল লালমোহন বাবুর বাবার কণ্ঠস্বর। যে এই সুড়ঙ্গে পা রেখেছে, সে যেন নিজের ছায়ার চেয়ে নিজের বিবেককে বেশি বিশ্বাস করে। সামনে একটা ত্রিবেণী সঙ্গম আছে, একটি পথ ধনের, একটি পথ জ্ঞানের, আর একটি পথ ত্যাগের। বেছে নাও তোমাদের গন্তব্য। গ্যাসটা ধীরে ধীরে ফিকে হয়ে আসতেই দেওয়ালের ছবিটা মুছে গেল। সামনে দেখা গেল তিনটে আলাদা সুড়ঙ্গমুখ। প্রথমটি সোনার পাত দিয়ে মোড়া, যেখান থেকে হীরা জহরত ঝকঝক করছে। দ্বিতীয়টি প্রাচীন পুঁথি আর ল্যাপটপের মতো আধুনিক যন্ত্রপাতিতে ঠাসা। তৃতীয়টি একদম সাধারণ, অন্ধকার আর পাথুরে পথ। প্রতাপ কাপা গলায় বললেন, আগেরবার ধনের লোভে পড়ে আমি সব হারিয়েছিলাম। এবার আমি আর ভুল করব না। লালমোহন বাবু চাবিটার দিকে তাকালেন। আশ্চর্যজনকভাবে, চাবিটা কোনো চকচকে পথের দিকে নয়, বরং সেই তৃতীয় অর্থাৎ অন্ধকার ও পাথুরে পথের দিকে ঘুরে গেল। তোত্যাগী আমাদের পথ, লালমোহন বাবু দৃঢ় স্বরে বললেন। তারা যখন সেই অন্ধকার পথে পা রাখলেন, হঠাৎ সুড়ঙ্গের মেঝেটা বিশাল এক লিফটের মতো নিচের দিকে নামতে শুরু করল। কয়েক মিনিটের তীব্র পতন। যখন লিফটটা থামল, তারা নিজেদের এক বিশাল ভূগর্ভস্থ উপত্যকায় আবিষ্কার করলেন। সামনে কোনো ল্যাবরেটরি নেই, বরং এক আদিম জঙ্গল, যেখানে গাছগুলো কাচের মতো স্বচ্ছ আর মাটিটা রূপলি রঙের। আর সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশালাকা যান্ত্রিক ব্রোঞ্জমূর্তি, যার পেটের কাছে একটা ঘড়ি টিকটিক শব্দে উল্টো দিকে ঘুরছে।
ঘড়ির কাঁটা যখন ০০ পৌঁছাল, মূর্তির মাথাটা ধীরে ধীরে ঘুরে গেল তাদের দিকে। মূর্তির চোখ থেকে লেজার রশ্মি বেরিয়ে এসে সোজা বৃষ্টির কপালের সেই রক্তবিন্দুর জায়গায় স্থির হল। মূর্তিটি এক যান্ত্রিক কিন্তু পরিচিত গলায় বলে উঠল, উত্তরাধিকারী শনাক্ত হয়েছে। চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত হও। পর্ব ৮, ব্রোঞ্জ মূর্তির বিচার ও শাশ্বত জ্ঞান। সেই বিশালাকা ব্রোঞ্জ মূর্তির লেজার রশ্মি যখন বৃষ্টির কপালে স্থির হল, পুরো গুহাটা এক অদ্ভুত গুঞ্জনে কেঁপে উঠল। লালমোহন বাবু আর সুমিত্র বৃষ্টির সামনে ঢাল হয়ে দাঁড়াতে গেলেন, কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের দূরে সরিয়ে দিল। মূর্তিটির পেটের সেই উল্টো ঘড়িটা এখন স্থির। তার ধাতব বুকটা ধীরে ধীরে ভাগে ভাগ হয়ে গেল। ভেতরে কোনো তার বা গিয়ার নেই, বরং দেখা গেল একটি উজ্জ্বল নীল রঙের তরল গোলক শূন্যে ভাসছে। মূর্তিটি আবার কথা বলে উঠল, তবে এবার তার স্বর যান্ত্রিক নয়, একদম মানুষের মতো। লালমোহন, তোমার নাতনি সাহস আর ত্যাগের পরিচয় দিয়েছে। কিন্তু এই জ্ঞান বীজ গ্রহণ করতে হলে তোমাদের শেষ একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ভুল হয়, তবে এই আদিম জঙ্গল তোমাদের চিরকালের জন্য গ্রাস করবে। প্রতাপ ভয়ে ফিসফিস করে বললেন, দাদা, এটা কি কোনো দেবতার বিচার? মূর্তিটি প্রশ্ন করল, যে সম্পদ ভাগ করলে বাড়ে, কিন্তু জমিয়ে রাখলে বিষ হয়ে যায়, সেটি কি? আর সেই সম্পদ কি তোমরা পৃথিবীর অন্ধকার দূর করতে ব্যবহার করবে, নাকি নিজের ঘর সাজাতে? লালমোহন বাবু এক মুহূর্ত ভাবলেন। তারপর শান্ত গলায় উত্তর দিলেন, সেই সম্পদ হল জ্ঞান এবং সহমর্মিতা। আমার বাবা আজীবন এই চিকিৎসাবিদ্যা সাধারণ মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। আমরা এই বীজ নিয়ে কোনো কারখানা খুলব না, বরং মানুষের রোগ আর দুঃখ মুক্তির কাজে লাগাব। নিজের ঘর তো তখনই সাজে, যখন চারপাশের মানুষের মুখে হাসি থাকে। উত্তরটি শেষ হওয়ার সাথে সাথে মূর্তির চোখ থেকে সেই লাল লেজার সবুজ হয়ে গেল। নীল গোলকটি ধীরে ধীরে বৃষ্টির হাতের তালুতে নেমে এল। স্পর্শ করতেই গোলকটি মিলিয়ে গিয়ে বৃষ্টির মস্তিষ্কে এক বিশাল তথ্যের ভাণ্ডার খুলে দিল। প্রাচীন আয়ুর্বেদ আর আধুনিক ন্যানো টেকনোলজির এক অদ্ভুত সংমিশ্রণ। হঠাৎ সুড়ঙ্গের ওপর থেকে বিকট শব্দ হল। আর্জুন আর তার দলবল বিস্ফোরক ব্যবহার করে ছাদ ফাটিয়ে নিচে নেমে এসেছে। তাদের হাতে এখন অত্যাধুনিক মেশিন গান। আর্জুন চিৎকার করে বলল, অনেক হয়েছে জ্ঞান বিতরণ। এবার ওই বীজটা আমার হাতে দাও লালমোহন বাবু, না হলে এই ছোট মেয়েটার মাথা আমি উড়িয়ে দেব। কিন্তু আর্জুন জানত না, এই জঙ্গলের গাছগুলো শুধু স্বচ্ছ নয়, এগুলো আসলে এক একটা এনার্জি রিসিভার। বৃষ্টি চোখ বন্ধ করতেই তার শরীর থেকে এক নীল আভা বেরিয়ে এল। জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠল। কাচের মতো স্বচ্ছ ডালপালাগুলো সাপের মতো আর্জুনের দলকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। লোবসাল মুচকি হেসে বললেন, প্রকৃতি যখন রক্ষা করে, তখন কোনো মরণাস্ত্র কাজ করে না। আচমকা পুরো উপত্যকাটা কাঁপতে শুরু করল। ওপরের পাথর ধসে পড়তে লাগল। লোবসাল চিৎকার করে বললেন, উপত্যকার কাজ শেষ। এবার ফিরে যাওয়ার সময়। বৃষ্টি, তোমার মনের শক্তি দিয়ে ওই চাবিটা ঘোরাও। বৃষ্টি চাবিটা শূন্যে ধরে মনে মনে কল্পনা করল তাদের সেই পুরনো বাড়ি, মিলন কুটির। এক মুহূর্তের মধ্যে এক তীব্র আলো তাদের গিলে ফেলল। পর্ব ৯, বাড়ির ফেরার পথে এবং এক নতুন শত্রু। এক তীব্র আলো আর বাতাসের শো শব্দে সবার কান বন্ধ হয়ে এল। মনে হল যেন মহাকাশের কোনো সুড়ঙ্গের ভেতর দিয়ে তারা ছুটে চলেছে। কয়েক সেকেন্ডের সেই অসহ্য অনুভূতির পর হঠাৎ সব শান্ত হয়ে গেল। সবাই যখন চোখ খুলল, দেখল তারা দাঁড়িয়ে আছে মিলন কুটির এর সেই বাগানে, ঠিক সেই রূপলি গাছটার নিচে যেখানে সব শুরু হয়েছিল। ভোরের মিঠে রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে। বাগানটা আগের মতোই শান্ত, যেন পাহাড়ের সেই ধন্ধমার কাণ্ড কোনোদিন ঘটেইনি। লালমোহন বাবু হাঁফ ছেড়ে মাটিতে বসে পড়লেন। আমরা বাড়িতে ফিরে এসেছি। সুমিত্র চারপাশটা ভালো করে দেখে নিল। হ্যাঁ বাবা, ওই দেখো আমাদের বারান্দা। কিন্তু বৃষ্টির অবস্থা অন্যরকম। তার চোখ দুটো তখনও নীল হয়ে জ্বলছে। সে হাতের তালুর দিকে তাকিয়ে দেখল, সেই নীল গোলকটা আর নেই, কিন্তু তার চামড়ার নিচে নীলচে শিরার মতো কিছু একটা ধপধপ করছে। সে ফিসফিস করে বলল, দাদু, আর্জুন কিন্তু মরেনি। আমি ওর নিঃশ্বাস শুনতে পাচ্ছি। ঠিক তখনই বাড়ির সদর দরজাটা মর্মর করে ভেঙে পড়ল। ভেতর থেকে বেরিয়ে এল এক বিভৎস চেহারার মানুষ। না, এটা আর্জুন নয়। এ যেন এক যান্ত্রিক মানব। তার শরীরের অর্ধেকটা মানুষের আর বাকি অর্ধেকটা কালো চকচকে ধাতুর তৈরি।
তার চোখের জায়গায় জ্বলছে লাল ক্যামেরা লেন্স। সেই যান্ত্রিক মানবটি যান্ত্রিক গলায় বলল, আমি সাইবর্গ শূন্য নয়। আর্জন কেবল আমাদের একটি দাবার ঘুঁটি ছিল। লোকেরটা আমরা পেয়েছি, কিন্তু প্রসেসরটা বৃষ্টির মস্তিষ্কে। সিস্টেম আপডেট করার জন্য বৃষ্টিকে আমাদের প্রয়োজন। প্রতাপ লাঠি উঁচিয়ে সামনে দাঁড়ালেন। খবরদার, আমার নাতনিকে ছুতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। সাইবর্গটি হাত তুলতেই তার আঙুল থেকে এক শক্তিশালী ইলেকট্রিক শক বেরিয়ে প্রতাপকে ছিটকে ফেলে দিল। ছবি আর গয়া দেবী চিৎকার করে উঠলেন। বৃষ্টির ভেতর থেকে তখন এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। সে নিজের হাত দুটো সামনের দিকে প্রসারিত করল। তার মস্তিষ্কে থাকা সেই জ্ঞান বীজ সক্রিয় হয়ে উঠল। সে কোনো মন্ত্র পড়ল না, শুধু মনে মনে প্রকৃতির শক্তিকে আহ্বান জানাল। বাগানের সেই রূপলি গাছটার ডালগুলো হঠাৎ চাবুকের মতো নড়ে উঠল। মাটির নিচ থেকে শিকড়গুলো বেরিয়ে এসে সাইবর্গটার পা দুটো শক্ত করে পেঁচিয়ে ধরল। গাছটা যেন সাইবর্গটার ভেতরের সমস্ত বিদ্যুৎ শুষে নিতে শুরু করল। সাইবর্গটি যান্ত্রিক আর্তনাদ করে উঠল, ত্রুটি, ত্রুটি, এনার্জি ড্রেনিং। কয়েক মিনিটের লড়াইয়ের পর সাইবর্গটি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার লাল চোখটা নিভে গেল। লোবসান কোথাও থেকে উদয় হলেন। তিনি বৃষ্টির মাথায় হাত রেখে বললেন, তোমাকে যে শক্তি দেওয়া হয়েছে তা সামলানো সহজ নয়। এই সাইবর্গরা কোনো সাধারণ দল নয়, এরা এক আন্তর্জাতিক চক্র যারা মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে জুড়ে দিতে চায়। লড়াই সবে শুরু হল। বৃষ্টি লালমোহন বাবু লোকেরটার দিকে তাকালেন যা সাইবর্গটার হাতে ধরা ছিল। তিনি বুঝলেন, তার বাবার সেই পুরনো ডায়েরি আর এই প্রাচীন জ্ঞান কেবল তাদের পরিবারের নয়, এখন সারা পৃথিবীর রক্ষার কবচ। পর্ব 10, দ্য নিউরাল সিন্ডিকেট ও অজেয় রক্ষা কবচ। সাইবর্গটির নিথর দেহ বাগানের মাটিতে পড়ে থাকার দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। লোবসান ঝুঁকে পড়ে সাইবর্গের ঘাড়ের কাছে থাকা একটা ছোট পোর্ট থেকে একটি মাইক্রোচিপ বের করে আনলেন। চিপটির গায়ে খোদাই করা ছিল একটি লোগো, একটি মানুষের মাথার ভেতর সার্কিট বোর্ড। এরা হল দ্য নিউরাল সিন্ডিকেট, লোবসান গম্ভীর গলায় বললেন। পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি মাফিয়া। তারা চায় মানুষের আবেগ আর বিবেক মুছে দিয়ে পৃথিবীকে রোবটের মতো শাসন করতে। তোমার ঠাকুরদা এদের কথা জানতেন বলেই হিমালয়ের সেই দুর্গম উপত্যকায় তার গবেষণা লুকিয়ে রেখেছিলেন। বৃষ্টির চোখের নীল আভা তখনও পুরোপুরি মেলায়নি। সে অদ্ভুত এক নির্লিপ্ততা গলায় বলল, দাদু, আমি ওদের নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি। এই সাইবর্গটা একা ছিল না। আমাদের বাড়ির চারপাশের আকাশে অদৃশ্য ড্রোন ঘুরছে। ওরা আমাদের ঘিরে ফেলেছে। লালমোহন বাবু বুঝলেন, এবার শুধু সাহস দিয়ে কাজ হবে না। তিনি সুমিত্রর দিকে তাকিয়ে বললেন, সুমিত্র, তোর ইউটিউব চ্যানেল আর প্রযুক্তির জ্ঞান কি এবার কাজে লাগাতে পারবি? আমাদের এমন একটা সংকেত পাঠাতে হবে যা ওদের ড্রোনগুলোকে অকেজো করে দেয়। সুমিত্র সাথে সাথে নিজের হাই কনফিগারেশন ল্যাপটপটা নিয়ে বসল। বৃষ্টির হাত থেকে বের হওয়া নীল রশ্মিগুলো সে ল্যাপটপের সেন্সরের সাথে যুক্ত করল। বৃষ্টির মস্তিষ্ক এখন বিশ্বের দ্রুততম প্রসেসরের চেয়েও শক্তিশালী। সুমিত্রর আঙুলগুলো কিবোর্ডের ওপর ঝড় তুলল। বাবা, আমি বৃষ্টির মস্তিষ্ক থেকে নির্গত হওয়া ও ইলেকট্রোম্যাগনেটিক পালস ব্যবহার করে একটা প্রতিরক্ষা বলয় বা ফোর্স ফিল্ড তৈরি করছি। হঠাৎ বাগানের চারপাশ থেকে এক অদ্ভুত শো শব্দ শোনা গেল। শূন্য থেকে একের পর এক ড্রোন আগুনের গোলার মতো খসে পড়তে শুরু করল। সাইবর্গের মূল সার্ভারের সাথে ড্রোনগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু বিপদ কাটল না। বাড়ির সদর গেটের সামনে কয়েকটা কালো এসইউভি এসে থামল। সেখান থেকে নেমে এল এক নারী, পরনে স্টাইলিশ বিজনেস স্যুট, কিন্তু চোখে এক হিমশীতল ক্রূরতা। সে হল ম্যাডাম জেন, সিন্ডিকেটের প্রধান। ম্যাডাম জেন লাউডস্পিকারে বললেন, লালমোহন বাবু, বিজ্ঞানের অগ্রগতি থামানো যায় না। আপনার নাতনি এখন আর কেবল মানুষ নয়, সে হল আমাদের গবেষণার চূড়ান্ত ফলাফল। ওকে আমাদের হাতে তুলে দিন, বদলে আপনারা পাবেন অঢেল সম্পদ আর অমরত্ব। বৃষ্টি পা বাড়াল গেটের দিকে। লালমোহন বাবু তার হাত ধরলেন, কিন্তু বৃষ্টি মৃদু হাসল। ভয় পেও না দাদু, ঠাকুরদার জ্ঞান আমাকে শিখিয়েছে, অস্ত্র দিয়ে নয়, সাম্য দিয়ে জয় করতে হয়। বৃষ্টি গেটের সামনে গিয়ে দাঁড়াল। ম্যাডাম জেন তার হাতের রিমোট টিপতেই বৃষ্টির চারদিকে এক লেজার জাল তৈরি হল। কিন্তু বৃষ্টি তার হাতটা জালের ওপর রাখতেই লেজারগুলো নীল ফুলে পরিণত হয়ে মাটিতে পড়ে গেল। এটি প্রযুক্তির অতীত, এক অর্গানিক সায়েন্স। বৃষ্টি শান্ত গলায় বলল,
আপনারা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু প্রকৃতির ওপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বৃষ্টির পায়ের নিচ থেকে রূপলি মাটির এক ঢেউ আছড়ে পড়ল ম্যাডাম জেনের গাড়িবহরের ওপর। গাড়িগুলো লোহার খেলনার মতো দুমড়ে মুচড়ে গেল। ম্যাডাম জেন বুঝতে পারলেন, তিনি কোনো সাধারণ মানুষের সাথে লড়ছেন না। সিন্ডিকেটের লোকেরা পিছু হটতে বাধ্য হল। কিন্তু যাওয়ার আগে জেন বলে গেলেন, আজ তুমি জিতলে বৃষ্টি, কিন্তু কাল সারা পৃথিবী তোমার এই শক্তির পরিচয় পাবে। তখন মানুষই তোমাকে ভয় পাবে, দেবীর মতো পুজো করবে না। সন্ধ্যা নামল, মিলন কুটির গয়া দেবী প্রদীপ জ্বালালেন, কিন্তু বৃষ্টির নীল চোখ দুটি ভোরের সূর্যের মতো উজ্জ্বল হয়ে রইল। সে জানে, এই শক্তি কেবল তার একার নয়, এটি পৃথিবীর ভারসাম্য রক্ষার শেষ হাতিয়ার।